সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। শেষ রক্ষাও পেল না হাসনাত আব্দুল্লাহ। বিসিবিকে বাপের দোয়া ক্রিকেট বোর্ড বলেছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহকে সালাউদ্দিন আহমেদ কঠিন হুমকি দিয়েছেন। ক্রিকেট বোর্ড বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করেনি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন বিএনপির প্রতিনিধি দল। এইদিকে বিজেপির সভাপতিকে তারেক রহমানের চিঠি। সর্বশেষ জানবেন শেষ রক্ষা পাচ্ছে না হাসনাত আব্দুল্লাহ। এইদিকে জামাত নেতাকর্মীদের খোঁজ নেই। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিসিবি বাপের দোয়া ক্রিকেট বোর্ড বলেছেন হাসনাত আব্দুল্লাহ। গত অক্টোবরে নির্বাচনের মাধ্যমে গঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালনা পরিষদকে ভেঙে দিয়ে গতকাল ৭ই এপ্রিল তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছেন জাতীয় ক্রীড়া পরিষদ। নির্বাচিত কমিটি বাতিল করে অ্যাডহক কমিটি গঠন করা নিয়ে আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্ন তোলেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবগঠিত অ্যাডহক কমিটিকে বাপের দোয়া ক্রিকেট বলে বোর্ড মন্তব্য করেছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল ২০২৬ জাতীয় সংসদে উত্থাপনের প্রস্তাবের বিরোধিতা করে বক্তব্য দিতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, বিসিবিকে যেভাবে দখল করা হয়েছে তা আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই, এটা এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়ে গেছে। এর উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্রিকেট বোর্ড সহ সারা দেশের ক্লাবগুলোতে প্রভাব বিস্তার করেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা। বর্তমান গণতান্ত্রিক সরকার তদন্তের পর সেই বোর্ড ভেঙে দিয়েছে। বিসিবি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে তামিম ইকবালের নেতৃত্বে। এখানে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি। মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন বিএনপির প্রতিনিধি দল। চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে আগামী ১৬ই এপ্রিল দেশটিতে সফরে যাচ্ছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল। সফর শেষে আগামী ২১শে এপ্রিল তাদের দেশে ফেরার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান মঙ্গলবার ৭ই এপ্রিল বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, সফরকালে বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিওনাচাওর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া দুই দলের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় নিয়েও আলোচনা হবে। মির্জা ফখরুল ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু ও আসাদুজ্জামান রিপন, চেয়ারম্যান উপদেষ্টা নজমুল হক মুনান্ন ও বেবি নাজনীন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব উন নবী খান, সোহেল এবং সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ সজল। প্রতিনিধিদের আরও রয়েছেন বিএনপির সহ সম্পাদক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল, সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা ও নীলুফার চৌধুরী মণি, সংসদ সদস্য কামরুজ্জামান, সৈয়দ আল নোমান ও মোহাম্মদ মনোয়ার হোসেন, মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা তুলি, যুবদলের সাবেক নেতা কামাল আনোয়ার আহমেদ, কৃষক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউনুস আলী ও ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। বিজেপির সভাপতিকে তারেক রহমানের চিঠি। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি নীতিন নবীনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। দিল্লি সফররত প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির চিঠিটি গতকাল ৭ই এপ্রিল রাতে বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধান বিজয় চৌথাওয়ালের কাছে হস্তান্তর করেন। বুধবার ৮ই এপ্রিল দুপুরে বিজয় চৌথাওয়াল তার এক্স সাবেক টুইটার হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। বিজয় চৌথাওয়াল লিখেছেন, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের সঙ্গে আমার দেখা হয়েছে। এ সময় তিনি আমার হাতে একটি চিঠি তুলে দিয়েছেন। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনকে ওই চিঠি লিখেছেন। আমাদের আলোচনার সময় বিজেপি নেতা শিশির বাজুরিয়া উপস্থিত ছিলেন। মঙ্গলবার রাতে দিল্লিতে সফররত হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন চৌথাওয়াল। এ সময় বিজয় চৌথাওয়ালের সঙ্গে ছিলেন বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য শাখা ও আন্তর্জাতিক বিভাগের সদস্য শিশির বাজুরিয়া। উল্লেখ্য, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সফরসঙ্গী হিসেবে হুমায়ুন কবির দিল্লি সফরে রয়েছেন।
তিনি 3 দিনের শুভেচ্ছা সফরে পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বিকেলে দিল্লি পৌঁছান। ফেসবুকে পোস্টের জন্য আবার গ্রেপ্তার শুরু হয়ে গেছে বলেছেন আসিফ মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে মতপ্রকাশ নিয়ে উদ্বেগ জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, আমরা দেখছি ফেসবুকে পোস্ট করার জন্য আবার গ্রেপ্তার শুরু হয়ে গেছে। এটা আমরা 2 বছর পর আবার নতুন করে দেখছি। যেটা আমরা 2 বছর আগে দেখতাম, আমাদের জাতীয় নাগরিক পার্টিরও অঙ্গ সংগঠনের একজন শাখার যুগ্ম সদস্য সচিবকে গ্রেপ্তার করা হয়েছে। বেশিরভাগ ঘটনাই ঘটেছে প্রধানমন্ত্রীকে নিয়ে লেখালেখি করার ফলে। বুধবার 8ই এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি, সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনার বিরুদ্ধে যদি কিছু লেখা না যায় তাহলে আপনি সংসদে দাঁড়িয়ে বলে দেন যে আমার বিরুদ্ধে কিছু লেখা যাবে না, লিখলে গ্রেপ্তার করা হবে, অথবা একটা আইন করে দেন, কোনো সমালোচনা করা যাবে না, কোনো কথা বলা যাবে না, সেটারও করা যাবে না। যদিও আপনি উত্তর দেবেন কিনা জানি না, এটাও হয়তো সালাউদ্দিন ভাই উত্তর দিতে পারেন। এনসিপির মুখপাত্র আরও বলেন, বিএনপি সরকার গঠনের মাত্র 2 মাসের মধ্যেই দমনমূলক প্রবণতার স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। আওয়ামী লীগকে আমরা দেখেছি ধীরে ধীরে এ পর্যায়ে পরিণত হয়েছিল। তিনি বলেন, আমরা দেখছি সমসাময়িক কিছু বিষয় নিয়ে, যেমন 28 জন বিচারককে শোকজ দেওয়া হয়েছে, কিন্তু পেছনের কারণটা হয়তো অনেকেই জানে না। বিচারকগণ তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু আলোচনা করেছিলেন, যার স্ক্রিনশট সরকারের পছন্দ হয়নি। ফলে সরকার তাদেরকে ওই স্ক্রিনশটের ভেতরে শোকজ দিয়ে বোঝালেন যে রায় তো আমাদের পছন্দের বাইরে দিতেই পারবেন না, এমনকি আপনারা নিজেদের মধ্যে কোনো আলোচনা বা টেক্সটিংও করতে পারবেন না, সরকারের যেটা পছন্দ হবে না। এটা একটা ইন্ডেকশন যে আগামীতে বাংলাদেশের বিচার বিভাগ কিভাবে চলতে যাচ্ছে। যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে অধ্যাপক ডক্টর ইউনূসের বিবৃতি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে অবসান ঘটাতে এখনই জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। বিবৃতিটি ইউনূস সেন্টারের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে এখনই জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আমি বিশ্ব নেতাদের প্রতি দৃঢ় আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যেই যুদ্ধের ক্ষতে জর্জরিত বিশ্বকে এই চলমান সংঘাত আরও গভীর অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। আমরা আজ মানবতার এক কঠিন পরীক্ষার মুখোমুখি, যেখানে বেসামরিক নাগরিক, বিশেষ করে শিশুরা প্রাণ হারাচ্ছে, বাড়িঘর, হাসপাতাল, প্রতিষ্ঠান ধ্বংস হচ্ছে, এমন মানুষ এবং মানুষের মৌলিক চাহিদাগুলো উপেক্ষিত হচ্ছে। এটি কোনো আঞ্চলিক সংকট নয় উল্লেখ করে বিবৃতিতে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, এটি সমগ্র মানবজাতির জন্য এক গভীর নৈতিক চ্যালেঞ্জ। এই যুদ্ধ বিশ্বজুড়ে অনিশ্চয়তা ও অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে। এর সবচেয়ে বড় মূল্য দিচ্ছে দরিদ্র দেশগুলো। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন আরও বিপন্ন হয়ে উঠছে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস আরও বলেন, সাহস, সহমর্মিতা ও সুস্পষ্ট লক্ষ্য নিয়ে বৈশ্বিক ঐক্য গড়ে তোলা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন। বিশ্ব নেতাদের এই পৃথিবীকে বাঁচাতে এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। সামরিক উত্তেজনার পরিবর্তে কূটনৈতিক সংলাপ অগ্রাধিকার দিতে হবে। বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করতে হবে। দর্শক, এতক্ষণ শুনলেন গুরুত্বপূর্ণ নিউজ। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।